নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। পাক অর্থনীতিতে নয়া স্ট্রাইক ভারতের, এবার বন্ধ সমস্ত আমদানি। পহেলগাঁও হামলার পরে জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানকে কোণঠাসা করতে মরিয়া ভারত। পড়শি দেশে সমস্ত ধরনের রপ্তানি আগেই বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লি। তালা পড়ে যায় দুদেশের মধ্যে, একমাত্র স্থলবন্দর ওয়াঘার দরজায়। গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত 6, জখম অত্যন্ত 15 জন। হাই মাদ্রাসা পরীক্ষায় জয় জয়কার, ছাত্রীদের মেধা তালিকায় নজর কাড়ল মালদহ। অনিয়মে অভিযোগ 5 ব্যাংকে, মোট 2.5 কোটি টাকা জরিমানা রিজার্ভ ব্যাংকের। বিল্ডিংয়ের ছাদ নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। যুদ্ধের প্ররোচনা, উত্তেজনা বাড়িয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের। আত্মহত্যা নাকি খুন, মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আজ শহরে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। ইঁদুরের স্বভাব ভয়ে গর্তে লুকোনো, আর সেই ইঁদুরের দশাই হয়েছে হাফিজ সাইদের। গোয়েন্দা সূত্রে খবর, ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে লস্কর ই তৈবা প্রধানের ডেরা বদল করেছে পাক গুপ্তচর সংস্থা ISI। পাক সেনা শিবির ওই হাফিজ সইদের সেফ হাউস। দিল্লির আতঙ্কে নিরাপত্তা 4 গুণ। বড়বাজারে আগুনের জের, রুফটপ রেস্তোরাঁ আর নয়। দিলীপ ঘোষ ইস্যুতে আড়াআড়ি ভাগবঙ্গ বিজেপি। রাস্তায় মারামারি, গাড়ি ভাঙচুর। স্কুলে নিয়মিত ক্লাস আর ভালোবেসে পড়াশোনার রসায়নেই মিলল সাফল্য। গোপীবল্লভপুর 1 নম্বর। গোপীবল্লভপুরের সাতমা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাবুডুমরো গ্রামে হলো মহিলা তৃণমূলের আঁচল কর্মসূচি। উপস্থিত ব্লক সভাপতি। ঝাড়গ্রাম, মহিষ পাচার করার সময় 4 ব্যক্তিকে খাটকুড়া থেকে গ্রেপ্তার করল জামবনি থানার পুলিশ। অভিযুক্তদের পেশ করা হলো ঝাড়গ্রাম জেলা আদালতে। ওয়েস্ট বেঙ্গল, আজকে হিন্দু ও মুসলমান দাঙ্গার চক্রান্ত রুখে দিল মানুষ। সাঁকরাইল ব্লকের কুলটিগড়ি সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা। ওয়েস্ট বেঙ্গল, দল বদলুদের থেকে কারেক্টার সার্টিফিকেট নেবেন না, গর্জন দিলীপের। জামবনি, খাটকুড়া স্টেশন রোডে মহিষ পাচারের অভিযোগে মহিষ বোঝাই গাড়ি আটক করল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল, পহেলগাঁওয়ের বদলায় ফুঁসছে দেশ, অনুমতি পেয়েই 3 বাহিনীর রণসজ্জা। বিনপুর 2 নম্বর। মাধ্যমিকে জেলার প্রথম প্রসাদ হালদারকে সিলদাতে সংবর্ধনা দিল বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। ওয়েস্ট বেঙ্গল, নাশকতার পিছনে পাকিস্তান, 2 জঙ্গির পরিচয় জানালো NIA। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। পাক অর্থনীতিতে নয়া স্ট্রাইক ভারতের, এবার বন্ধ সমস্ত আমদানি। নয়াদিল্লি, পহেলগাঁও হামলার পরে জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানকে কোণঠাসা করতে মরিয়া ভারত। পড়শি দেশে সমস্ত ধরনের রপ্তানি আগেই বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লি। তালা পড়ে যায় দুদেশের মধ্যে একমাত্র স্থলবন্দর ওয়াঘার দরজায়। পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। এবার পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি বন্ধ করে দিল মোদী সরকার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই ভেন্টিলেশনে চলে গিয়েছে। তার মধ্যে ভারত থেকে আমদানি বন্ধে নয়াদিল্লির এই পদক্ষেপ তাদের অবস্থা আরও শোচনীয় করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের। ভারতীয় বাণিজ্য মন্ত্রক থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত পণ্যের আমদানি বন্ধ থাকবে। এমনকি যে সমস্ত পণ্য পরিবহনের মাঝপথে আছে সেগুলিও আমদানি করা যাবে না। জরুরি ভিত্তিতে কোনো পণ্য আমদানি করার প্রয়োজন হলে সরকারের আগাম অনুমতি নিতে হবে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান থেকে মূলত ওষুধে ব্যবহৃত দ্রব্য, ফল ও তৈলবীজ ভারতে আমদানি করা হয়। কিন্তু 2019 সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পরে সেদেশের পণ্যে 200% শুল্ক আরোপ করে নয়াদিল্লি। তারপর থেকে আমদানির পরিমাণ ক্রমশ কমেছে। বর্তমানে তা একেবারে তলানিতে এসে ঠেকেছে। রিপোর্ট অনুযায়ী 2024 থেকে 25 আর্থিক বছরে দেশে মোট আমদানির মাত্রা 0.0001% পণ্য পাকিস্তানের। গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত 6, জখম অন্তত 15 জন। পানাজি, জানুয়ারির পরে মে মাস, মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের মন্দিরে বিপর্যয়। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি এবার গোয়ায়, শিরগাঁওয়ে। শনিবার ভোরে লাইরাই দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, জখম আরও অন্তত 15 জন। শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভিড় বাড়তে থাকায় ভোরের দিকে পদপিষ্টের ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে অনেকে পড়ে যান। উল্লেখ্য, গত 8ই জানুয়ারি তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে 6 জন পুণ্যার্থী প্রাণ হারান, জখম হয় আরও অন্তত 20 জন। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশল। শনিবার ভোরের এই দুর্ঘটনায় আরও অন্তত 15 জন জখম হয়েছেন বলেও সংবাদ সংস্থাকে জানিয়েছেন তিনি। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গোটা পরিস্থিতির ওপরে তিনি নিজে নজর রাখছেন বলে জানিয়েছেন। শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে বিপর্যয় নিয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তার। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। অনিয়মের অভিযোগে 5 ব্যাংকে মোট 2.5 কোটি টাকা জরিমানা রিজার্ভ ব্যাংকের। মুম্বাই, ফের করা রিজার্ভ ব্যাংক অনিয়মের দায়ে দেশের 5টি প্রথম সারির ব্যাংকে জরিমানা করল রিজার্ভ ব্যাংক। এর মধ্যে আছে ব্যাংক অব মহারাষ্ট্র এবং ব্যাংক অব বরোদার মতো 2টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এছাড়া তালিকায় প্রথম সারির 3টি বেসরকারি ব্যাংকেরও নাম আছে। সরকারি বেসরকারি এই 5টি ব্যাংকে মোট 2.5 কোটি টাকার মতো আর্থিক জরিমানা করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। সাইবার নিরাপত্তা, KYC সংক্রান্ত নিয়ম না মানা থেকে গ্রাহককে উপরে অনৈতিকভাবে সুদ চাপানো ও গ্রাহক পরিষেবায় গাফিলাতির মতো কারণে ব্যাংকগুলির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক।
শুক্রবার এমনই জানানো হয়েছে। রিজার্ভ ব্যাংকের তরফে সেভিং অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ব্যাংক অব মহারাষ্ট্রকে 31,80,000 টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক। আধার ওটিপি ভিত্তিক কেওয়াইসির মাধ্যমে একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ প্রামাণিক হয়েছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের কর্মীদের বিমা বিক্রিতে উৎসাহিত করতে নগদ নয় এমন ইনসেন্টিভের অনুমতি দিয়ে রিজার্ভ ব্যাংকের রোষের মুখে ব্যাংক অব বরোদা 61,40,000 টাকা জরিমানা করা হয়েছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটিতে। যুদ্ধের প্ররোচনা উত্তেজনা বাড়িয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানে। ইসলামাবাদ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকযোগ সামনে আসার পরে পতাঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারত। ইতিমধ্যে মহড়া শুরু করেছে ভারতীয় সেনা, আর তাতেই কাঁপছে পাকিস্তান। সেই উদ্বেগ ধরাও পড়েছে সে দেশের একাধিক প্রথম সারির নেতামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে। আর এই আতঙ্ক ঢাকতে ফোঁস করে ভয় দেখানোর নির্লজ্জ চেষ্টা পাকিস্তানের। শনিবার ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তারা। পাক সেনার দাবি, আবদালি ওয়েপন সিস্টেমের অন্তর্গত এই ক্ষেপণাস্ত্রটির 450 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। এই পরীক্ষা সফল হয়েছে বলেও দাবি তাদের। পহেলগাঁও হামলার পরে দুদেশের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে। তার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। গত 9 দিন এই ঘটনা ঘটছে, তার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পড়োশি দেশের যুদ্ধবাজ মনোভাবের তীব্র নিন্দা করল নয়াদিল্লি। এর মাধ্যমে যুদ্ধের জন্য ইসলামাবাদ পরিচিত করেছে বলে মন্তব্য নয়াদিল্লির। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আত্মহত্যা নাকি খুন, মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বারাকপুর খড়দহের পাতুলিয়ায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত পরীক্ষার্থীর নাম সাগর চৌধুরী। শনিবার সকালে বাড়ির পাশে তার দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। গতকাল শুক্রবার প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফলাফল। তাতে খুব ভালো ফল করেছিল সাগর। মোট 3টি বিষয়ে লেটার মার্কস পেয়ে পাস করে সে। পরিবারের লোকজন থেকে প্রতিবেশী তার ভালো নম্বরে সবাই খুবই খুশি ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 9টা নাগাদ সাগর একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়িতে ফেরেনি। সকালে বাড়ির কাছে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবা ও মা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের বক্তব্য, হাসপাতালের চিকিৎসকরা তাদের জানিয়েছেন যে সাগরের কোমর থেকে পা পর্যন্ত হাড় ভাঙা ছিল। কিন্তু কিভাবে এমন হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। এটি আত্মহত্যা নাকি খুনের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে। আজ দেখে নেব শহরের ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সকালে রোদ, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই মেঘের ঘনঘটা কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ, সেই সঙ্গে ঝড় বৃষ্টি। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই দৃশ্য দেখা গিয়েছে। আজ শনিবারও কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালে আকাশ আংশিক পরিষ্কার থাকলেও দুপুর অথবা বিকেলের পরে মেঘের সঞ্চার হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সেই সঙ্গে হালকা অথবা মাঝারি বৃষ্টি ও বজ্রপাত। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির জেরে গত কয়েকদিনে হঠাৎ কমেছে কলকাতার তাপমাত্রা। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। গত 2 মে থেকে বিগত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। আগামী 8 মে পর্যন্ত গোটা রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। তারপর 15 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের মালদহ ও 2 দিনাজপুরের জেলায় তাপমাত্রা বাড়বে। ওই সময় ব্যাপকভাবে না হলেও দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও 8 তারিখের পর ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর দীর্ঘকালীন পূর্বাভাসে এটা জানিয়েছে। ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম বাদ যাবে স্বয়ংক্রিয়ভাবে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি ভোট দিতে গিয়েছেন এক ব্যক্তি। বুথে বসা পোলিং এজেন্টকে বাবার নাম বলে জিজ্ঞাসা করলেন। গম্ভীর মুখে লিস্ট দেখে পোলিং এজেন্ট জানিয়ে দিলেন ঘণ্টাখানেক আগে ভোট দিয়ে চলে গিয়েছেন তার বাবা। শুনে মাথায় হাত ওই ব্যক্তির। বললেন, ইস, ঘণ্টাখানেক আগে এলেন, দেখা হয়ে যেত বাবার সঙ্গে। সে কথা শুনে কৌতূহল বশত পোলিং এজেন্ট জিজ্ঞাসা করলেন, কেন আপনারা একসঙ্গে থাকেন না? জবাবে ওই ব্যক্তি জানালেন, বাবা মারা গিয়েছেন 7 বছর আগে। ভোটের বাজারে এমন রসিকতা বেশ প্রচলিত। তবে মৃত ব্যক্তির ভোটদান কোনো একটি নির্দিষ্ট নম্বরে একাধিক ভোটার কার্ড তৈরি বা তালিকায় ভুয়ো ভোটারের উপস্থিতি নিয়ে শাসক বিরোধী তরজা চলতেই থাকে। সেই বিতর্কে রাশ টানতে এবার বিশেষ উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন। খুব শীঘ্রই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে স্বয়ংক্রিয়ভাবে মৃত্যু নথিভুক্তিকরণের তথ্য পাবে নির্বাচন কমিশন। ফলে ভোটার লিস্টে মৃত ভোটারের নাম থেকে যাওয়া নিয়ে যে অভিযোগ ওঠে তা আর থাকবে না। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এবার থেকে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার আরজিআই থেকে নিয়মিত মৃত্যু নথিভুক্তিকরণের তথ্য সংগ্রহ করবে কমিশন। এই পদ্ধতিতে রাজ্যের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা নিয়মিতভাবে নিজের নিজের এলাকায় নথিভুক্ত হওয়া মৃত্যুর তথ্য পাবেন। সেই নথি হাতে আসার পর বুথ লেভেল অফিসাররা এলাকায় গিয়ে সেই তথ্য যাচাই করে তালিকা থেকে নাম বাদ দেবেন। ফলে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট পরিবারের তরফে ফর্ম 7 নম্বর জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধের জন্য অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। কমিশনের কোনো ভোটারের মৃত্যুর তথ্য হাতে আসার পরেই বিএলওরা ওই ভোটারের বাড়িতে যাবেন তথ্য যাচাইয়ের জন্য। সেখানেই তারা পরিবারকে দিয়ে ফর্ম 7 নম্বর পূরণও করিয়ে নেবেন।
এর মধ্যে দিয়ে ভোটার তালিকা আরও নির্ভুল হবে বলে মত রাজনীতিবিদদের। তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার পাশাপাশি ভোটারদের সুবিধার জন্য ভোটার ইনফরমেশন স্লিপের নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এবার থেকে ভোটারদের সিরিয়াল নম্বর ও পার্ট নম্বর আরও বড় করে ছাপা হবে। এছাড়াও বুথ লেভেল অফিসারদের জন্য ছবিসহ নির্দিষ্ট পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত রয়েছে। ভোটাররা যাতে সহজে বিএলওদের চিনতে পারেন ও ভোটার তালিকা যাচাইয়ের সময় প্রয়োজনে তাদের সঙ্গে গোপনে কথা বলতে পারেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এর ফলে স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর অভিযোগ মান্যতা পেল বলেই অভিমত রাজনৈতিক মহলের। ডোপিংয়ের অভিযোগ, ক্রিকেট থেকে সাময়িকভাবে নির্বাসিত দক্ষিণ আফ্রিকার পেসার রাবাডা। মুম্বাই ৩রা মে ক্রিকেট থেকে সাময়িকভাবে নির্বাসিত করা হলো দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকে। ডোপিংয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তারপরও এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টিকে অনিচ্ছাকৃত বলে ক্ষমাও চেয়েছেন এই প্রোটিয়া পেসার। তিনি জানিয়েছেন, আর কখনো ক্রিকেট খেলার বিষয়টিকে এত হালকাভাবে নেব না। আমি এখন সাময়িক নির্বাসনের মধ্যে রয়েছি, তবে খুব শীঘ্রই ফের খেলায় ফিরতে চাই, কারণ আমি ক্রিকেটকে খুব ভালোবাসি। চলতি বছরের আইপিএলের মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার এই পেসারকে 10,75,00,000 টাকায় কেনে গুজরাট টাইটান্স। কিন্তু রাবাডা আইপিএলে গুজরাটের হয়ে মাত্র 2টি ম্যাচ খেলেই দেশে ফিরে যান। অদ্ভুতভাবেই তার চোট সংক্রান্ত কোনো সমস্যাও ছিল না। পাশাপাশি ফের কবে আইপিএলে যোগ দেবেন সেই বিষয়েও গুজরাট টিমের পক্ষ থেকেই কিছুই জানানো হয়নি। তখন থেকেই রহস্যদানা বাঁধতে শুরু করে। প্রথম দিকে জানা গিয়েছিল ব্যক্তিগত কারণেই বাড়ি ফিরে গিয়েছেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, নিষিদ্ধ মাদক নেওয়ার কারণে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।